প্রায় ৬ ঘন্টা আগে আমি বিএনপি নিয়ে একটি কন্টেন্ট তৈরি করেছি, সেটি পাবলিশড হয়েছে ৬ ঘন্টা আগে। তো সেখানে আমি কথা বলছিলাম বিএনপি মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর এবং রুমিন ফারহানার কিছু বক্তব্য প্রসঙ্গে। তো আমি আসলে ভাবিনি যে ঠিক ৬ ঘন্টা পর আমাকে আবার এই প্রসঙ্গেই আরেকটি কন্টেন্ট বানাতে হবে। সিচুয়েশন ডিমান্ড করছে, তাই বানাতে হচ্ছে। তো গতকাল আমার আগের ভিডিওতে আমি বক্তব্য রেখেছিলাম, রেফারেন্স দিয়েছিলাম। রাজধানীতে ছাত্রদল একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল, আর সেটি ছিল জুলাই আন্দোলনে বা জুলাই অভ্যুত্থানে ছাত্র দলের যারা শহীদ হয়েছিলেন সেই শহীদ পরিবারের লোকদের সঙ্গে একটি আয়োজন ছিল ছাত্র দলের। আর সেই অনুষ্ঠানটিতে ডিজিটালি যুক্ত হয়েছিলেন লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আর সেখানে বিশেষ অতিথি ছিলেন কালকে ফখরুল ইসলাম আলমগীর, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি তাকে নিয়ে আগের ভিডিওতে কথা বলেছি, তার বক্তব্য আমি খণ্ডন করবার চেষ্টা করেছি। আর রুমিন ফারহানার আরেকটি ভিডিও ঢাকা পোস্ট সেটি পাবলিশ করেছিল, সেটি নিয়ে কথা বলেছিলাম। তো সেই অনুষ্ঠানেই তারেক রহমান ডিজিটালি যুক্ত হয়েছিলেন বা ভার্চুয়ালি। তো তিনি কিছু কথা বলেছেন, সেই কথাগুলো বিশ্লেষণের দাবি রাখে আসলে। তো আমি ৬ ঘন্টা আগের ভিডিওতে বলেছিলাম কিভাবে অযৌক্তিকভাবে উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে চাপাবার চেষ্টা করছিলেন রুবিন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। গত বুধবার দিন পুরনো ঢাকায় মিটফোর্ড এলাকায় যে নৃশংস হত্যাকাণ্ড ঘটে গেল, সেখানে আর সেই বিষয়টিকে কেন্দ্র করে আত্মসমালোচনা না করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং রুমিন ফারহানা চেষ্টা করছিলেন প্রকারান্তরে অন্তর্বর্তীকালীন সরকারের উপর দোষ চাপিয়ে দেবার জন্য, যেটিকে আমরা উদুর পিণ্ডি বুদুর গাড়ে চাপানোর কথা বলছি। তো সব দোষ নন্দ ঘোষ। অন্তর্বর্তীকালীন সরকারকে তারা নন্দ ঘোষ পেয়েছে, তাই তাদের দোষগুলো, তাদের দলীয় দুর্বলতা, তাদের অভ্যন্তরীণ কোন্দল, ইন্ট্রাপার্টি ক্রাইসিস, এইসবের কারণে হত্যাকাণ্ড যা কিছু হবার অনেক কিছুই হচ্ছে দেশে। তো সেখানে অ্যাড্রেস না করে তারা চেষ্টা করেছে সহজ কাজটি করতে। সো এই দায়টি অন্তর্বর্তীকালীন সরকারের কাঁধে চাপিয়ে দেবার চেষ্টা করছে। তা আমি অবাক হয়েছি, আমি সমালোচনা করেছি তারা কেন এটি করলো, আত্মসমালোচনা করতে বলেছি তাদের। আর ইন্টারেস্টিংলি তাদের নেতা জনাব তারেক রহমান কি বলেছেন সেটি আমাদের একটু দেখে নেওয়া দরকার। তো তিনিও সরাসরি অভিযোগ আনলেন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে। তিনি এই সব অনিয়ম বিশৃঙ্খলার দায় অন্তর্বর্তীকালীন সরকারকে দিলেন এবং তিনি বললেন সরকার এই অন্যায়কারীদের সমর্থন করছে কিনা, তার জোরালো প্রশ্ন। তো একটু দেখে নেই তিনি এক্স্যাক্টলি কি বলেছিলেন। এই প্রশ্ন আজকে আমাদের সবার এই সরকারের কাছে, কেন অন্যায়কারীদের প্রশ্রয় দিচ্ছে, তারা সরকার কেন আশ্রয় দিচ্ছে। যে ঘটনাটি ঘটেছে আমরা খুব আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করেছি। যাকে দেখেছি স্ক্রিনে বা ভিডিও ফুটেজে, যাকে দেখেছি হত্যা করছেন, তাকে কেন সরকার এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি, এই ছিল তার প্রশ্ন। তো একটি ইন্টারেস্টিং কোয়েশ্চন। এমন যদি হতো যে তার কাছে এমন কোনো ভিডিও এসে পড়েছে যেখানে দেখা যাচ্ছে পুলিশেরা তাকে ধরেও, পুলিশ সদস্যরা সেই লোকটিকে যার কথা তারেক রহমান বলছেন তাকে আবার ছেড়ে দিয়েছে, তাহলে তার এই প্রশ্নটি ঠিক হতো। তিনি এখন বলছেন তাকে কেন অ্যারেস্ট করেনি এই জন্য, এটি সিম্পল, পুলিশের হাত লাগেনি সেই জন্য করেনি, পুলিশ তাকে পায়নি। আর কোনো অপরাধ সংঘটিত হলে পুলিশ সঙ্গে সঙ্গে কাউকে পেয়ে যাবে, এরকমটি নাও ঘটতে পারে। গত 15-16 বছরে হাসিনা আমলে, আওয়ামী লীগ আমলে পুরো সময়টা জুড়ে আমরা দেখেছি বিএনপির লাখো কর্মী বাড়িতে থাকতে পারেননি। নির্দ্বিধায় বলছি বিএনপি সবচাইতে বেশি নির্যাতন সহ্য করেছে হাসিনার, এতে কোনো সন্দেহ নেই। 15-16 বছর অনেকে নিজ বাড়িতে থাকতে পারেননি, নিজ ঘরে নিজ বেডরুমে ঘুমোতে পারেননি। তারা অন্য জেলায় গিয়ে বসবাস করেছেন, দূরাত্মীয়ের কাছে, কখনো বা ভাড়া বাসা নিয়ে এরকম থেকেছেন তারা অনেকে। তারাও তো গ্রেপ্তার এড়িয়ে বাঁচতে পেরেছিলেন। হাসিনার তার সব কিছু প্লেনিয়ে দিয়েছিল তাদের গ্রেপ্তার করবার জন্য, রিমান্ডে নেবার জন্য, কিন্তু অনেকেই তো বেঁচে ছিলেন। আমি অনেককে চিনি এরকম, তারা পালিয়ে আত্মরক্ষা করেছিলেন, তাদেরকে রিমান্ডেও যেতে হয়নি, কারাগারেও যেতে হয়নি, বাট বাসায় থাকতে পারেননি, নিজ জেলায় থাকতে পারেননি, অন্য জেলায় গিয়ে আত্মীয়দের, দূরাত্মীয়ের সঙ্গে থেকেছেন।
তো তাদেরকে তো গ্রেপ্তার করা যায়নি, হাসিনা চেষ্টা করেও পারেনি। তো কেউ যদি পালিয়ে থাকে, কৌশলী হয়, নানাভাবে চেষ্টা করে, কিছুটা সময় পালিয়ে থাকতেই পারে। সো এটি একটি সিলি কোয়েশ্চেন ছিল, তাকে কেন গ্রেপ্তার করা হয়নি? আমাদের কাছে এরকম অকাট্য প্রমাণ নেই, তাকে পেয়েও ছেড়ে দিয়েছে। সো এই প্রশ্নটি জাস্ট, এটি কোনো প্রশ্ন না আসলে। এনিওয়ে, আচ্ছা, তিনি আরো কি বলেছেন? তিনি আরো বলেন, আমরা কি তাহলে ধরে নেব যে যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে, সেখানে সরকারের কোনো প্রশ্রয় আছে, প্রশাসনের কোনো প্রশ্রয় আছে, প্রশাসনের কারো কোনো প্রশ্রয় আছে? মব সৃষ্টি করবার কাজে প্রশাসনের প্রশ্রয় কেন থাকবে? মব সৃষ্টি হলে, মবক্রেসি প্র্যাকটিস হলে সমাজে সরকারের স্থিতিশীলতা নষ্ট হয়, সরকারের বদনাম হচ্ছে ইন্টারন্যাশনালি, লোকালি অ্যান্ড ইন্টারন্যাশনালি। তাহলে সরকার ইচ্ছে করে এই কাজটি করবে কেন? তো কেউ বলবার চেষ্টা করছে, যারা সরকার বিরোধী ইউনুস হেটার্সরা বলার চেষ্টা করছে যে সরকার মব নিজেই করছে, নাহলে মবকে প্রশ্রয় দিচ্ছে, এনকারেজ করছে। তো এই কথাটি তারা বললে চলে, ইউনুস হেটারদের বললে চলে। তারেক রহমান কি করে এমন কথা বলেন? সরকার কেন মব সৃষ্টি করবে কিংবা মবকে প্রশ্রয় দেবে? কি কারণ থাকতে পারে? সরকার নিজের বদনাম নিজে কেন করবে? আর সর্বশেষ যে মব দেখলাম আমরা নুরুল হুদার উপর, সাবেক চিফ ইলেকশন কমিশনার KM নুরুল হুদা, তো সেই মব তো বিএনপির লোকেরা করেছে এবং তারা গ্রেপ্তারও হয়েছে। তো সরকার ব্যবস্থা নেয় না বলেছে কি? নিচ্ছে তো সরকার ব্যবস্থা। আর মব কখন হবে আগে থেকে তো সরকার জানবে না। যেমন এই যেই ভদ্রলোককে, যুব দলের সদস্য, যাকে হত্যা করা হলো নৃশংসভাবে, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের লোকেরা তাকে হত্যা করলেন পুরান ঢাকায়। তো তাকে, চাঁদের কথা বলছি, সেখানে আগে থেকে কি করে জানতো সরকার? আগে থেকে পুলিশ কি করে জানতো যে সেখানে চাঁদকে হত্যা করা হবে, বিএনপির লোকেরাই হত্যা করবে? রুমিন ফারহানা বলেছিলেন যে 100 মিটার দূরে আনসার ক্যাম্প, আনসার কি করলো, পুলিশ কি করলো, সরকার কি করলো? তারেক রহমানের তারও ছিল সিরিজ অফ কোয়েশ্চেন্স, একটার পর একটা প্রশ্ন। হাস্যকর সেই প্রশ্নগুলো, রিডিকিউলাস। তারা যা চাইছে তাতে করে মনে হচ্ছে সরকারকে প্রত্যেক বিএনপি কর্মীর পেছনে একজন করে পুলিশম্যান দিতে হবে, একজন করে আনসার সদস্য দিতে হবে, একজন করে সেনা সদস্য দিতে হবে, যাতে তাদের ঘাড় তারা এরকম ধরে রাখতে পারে, তারা যাতে ঘাড় ঘুরিয়ে কোনো দিকে তাকাতে না পারে। অপরাধ করবার জন্য তো ঘাড় ঘুরাতে হবে, ঘুরাতে চেষ্টা করলেই যাতে তারা ধরে ফেলতে পারে, এরকম তারা বোধহয় তাই চাইছে। তাহলে পৃথিবীতে এমন সরকার কি আছে, এমন দেশ কি আছে যে সরকার আগেই টের পেয়ে যাবে কখন কোন লোকের মধ্যে কোনো অপরাধ চিন্তা আছে, সেটি তিনি বাস্তবায়ন করবেন 1 ঘন্টা পর, 1 দিন পর, আর সরকার আগাম জেনে যাবে আর তাদের গ্রেপ্তার করে ফেলবে? কি হাস্যকর কথা, হাসতেও পারছি না আসলে। দেখা যাক তারেক রহমান সাহেব আর কি বলেছেন আমাদের বিনোদনের জন্য। তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বরাবর বলেছি, অন্যায়কারী যেই হোক আমরা প্রশ্রয় দেব না। কাজেই সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা হেফাজত করা, নিরাপত্তা দেওয়া। বিএনপি অপরাধীদের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে জানিয়ে তারেক রহমান বলেন, যে অন্যায় করবে তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা হবে। অন্যায়কারী কখনো কোনো দলের লোক হতে পারে না। বিএনপি এবং জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তারেক রহমান বলেন, স্বৈরাচারকে বিতাড়িত করার মাধ্যমে জনগণের এই বিজয় অর্জিত হয়েছে, কিন্তু ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। অদৃশ্য শত্রু আছে, ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে সে অদৃশ্য শত্রু। ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু হচ্ছে এবং আমরা খুব ভালো করে খেয়াল করছি কারা সুস্থ স্বাভাবিক পরিবেশকে বাধাগ্রস্ত করতে চাইছে। আবার সেই ষড়যন্ত্র তত্ত্ব, এটি অতি পুরনো একটি কৌশল জনাব তারেক রহমান, এটি অত্যন্ত চিপ একটি বিষয়। ষড়যন্ত্র কে করছে, কার বিরুদ্ধে করছে? আমরা যদি বলি বিএনপি ষড়যন্ত্র করছে এনসিপির বিরুদ্ধে, তখন আপনার কি বলার আছে? তো এই যে বায়বীয় ষড়যন্ত্র তত্ত্ব, এগুলো খুবই চিপ, সস্তা বিষয়। এগুলো বলে নিজেকে আর সস্তা করবেন না, নিতান্ত অপ্রয়োজনীয় কথা, আপনাকে অপ্রাসঙ্গিক করে তুলছে এসব।
জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনার প্রাসঙ্গিকতা সৃষ্টি হতে শুরু করেছিল, সেটি আপনি অঙ্কুরেই বিনষ্ট করবেন? আপনি এইসব বেফাস কথাবার্তার মাধ্যমে নিজেকে অপ্রাসঙ্গিক করে তুলছেন। এটি সস্তা কথা, এটি কেউ নেয় না এখন। খেয়াল রাখবেন, ষড়যন্ত্র হচ্ছে, সতর্ক থাকবেন, আগেই বলেছিলাম। ভয়ঙ্কর সস্তা কথাবার্তা, চলে না এগুলো এখন, মোটেই না। অনুষ্ঠানে উপস্থিত শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জোর গলায় প্রশ্ন তুলুন, আপনাদের যে স্বজনেরা আত্মত্যাগ করেছে তাদের বিচার কেন আজ পর্যন্ত বিলম্বিত হচ্ছে? কারা মব সৃষ্টি করে বিলম্ব করতে চাইছে? কারা এসব হত্যাকাণ্ড করছে? আচ্ছা, তো জুলাই শহীদদের আত্মীয়দের তিনি প্রশ্ন রেখেছেন, তারা যাতে আওয়াজ তুলে কেন তাদের শহীদদের হত্যার বিচার হচ্ছে না। বিচার তো হচ্ছে, ট্রাইব্যুনাল চমৎকার কাজ করছে। আর এই বিচার 1 ঘন্টার মতো হওয়ার কোনো বিষয় না। বিশাল আইনি জটিলতা আছে, সরকারকে সব দিক সামলে চলতে হবে। 1 ঘন্টার মধ্যে রায় দিয়ে কাউকে ফাঁসি দেওয়া যাবে না। তারেক রহমান ভালো করে জানেন এটি। তাহলে চলমান আছে বিচার প্রক্রিয়া, চমৎকারভাবে কাজ করছে সিস্টেমটি, এমনকি লাইভে দেখানো হচ্ছে কিভাবে কাজ করছে। তো তিনি কি করে উস্কে দিতে পারেন এরকম প্রশ্ন শহীদ পরিবারকে, যে তারা যাতে জিজ্ঞেস করে বিচার বিলম্বিত হচ্ছে কেন, কে বিলম্বিত করছে, মব সৃষ্টি করে বিলম্বিত করা হচ্ছে কিনা? বিচার কি করে মব সৃষ্টি করে বিলম্বিত করা হবে? হাউ ফানি! আপনি কি আর কথা খুঁজে পেলেন না? অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয়, অবান্তর কিছু প্রশ্ন আপনি ছুড়ে দিলেন বায়বীয়ভাবে হাওয়ার উপর। ঠিক নেই। আমি ভাবছিলাম রুমিন ফারহানা বেশি কথা বলে, বিএনপির অন্যান্য অশীতিপর নেতৃবৃন্দ বেশি কথা বলে, আপনিও তো বেশি কথা বলা শুরু করেছেন। ভেবেছিলাম আপনি বোধহয় কম কথা বলবেন, কম কথা বলছিলেনও আপনি একটা সময় পর্যন্ত। এখন আবার আপনার কি হলো? নিজেকে এতটা সস্তা করবেন না প্লিজ। খুলনায় যুবদলের এক কর্মীকে হত্যা করার কথা উল্লেখ করে অনুষ্ঠানে তারেক রহমান বলেন, যুবদল কর্মীর রগ কেটে দেওয়া হয়েছে কেন, সেটি নিয়ে কথা বলা হচ্ছে না কেন? রগ কেন কেটে দেওয়া হয়েছে সেটা সরকার কি করে জানবে, আমরা কি করে জানবো? আর সেটা নিয়ে কথা হচ্ছে না কেন, সেটা নিয়ে কি অধ্যাপক ইউনূস কথা বলবেন? এটা নিয়ে কথা বলতেই থাকবেন অধ্যাপক ইউনূস কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টা, এটা নিয়ে কথা বলতেই থাকবেন, নাকি কোনো অ্যাকশনে যেতে হবে তাদের? সিস্টেমেটিক ওয়েতে তারা অ্যাকশনে যাবেন, যাচ্ছেন। কথা কেন বলতে হবে এটা নিয়ে? আর কথা বললে কি হবে? সেই বিচারের দাবি করতে গেলে বলা হচ্ছে বিএনপি লাশ নিয়ে মিছিল করছে। আচ্ছা, এই প্রশ্নের জবাব সবাইকে খুঁজতে হবে, কারণ এই প্রশ্নের জবাবগুলোর সঙ্গে বাংলাদেশের অস্তিত্বের সম্পর্ক রয়েছে। তা আপনি যার কথা বলছেন, যুবদল কর্মী খুলনার, তাকে এই দেশের মানুষ সবাই চেনে। তার সে বিশাল রামদা হাতে ছবি। অরাজনৈতিক সাধারণ ছাত্রছাত্রীরা কুয়েটে কিভাবে ভীত সন্ত্রস্ত হয়েছিল তার সেই রামদা দেখে, সেটি কিন্তু আমরা ভুলে যাইনি। আপনার তো এই বিষয়ে চুপ করে থাকা দরকার ছিল, আপনি বোকামি করেছেন। সেই রামদাওয়ালা ভদ্রলোককে নিয়ে এত কথা বলা চলে না। তার হত্যাকাণ্ডটি জঘন্য হয়েছে, আমি নিন্দা করছি। সব রকমের হত্যাকাণ্ডকে নিন্দা করতে হবে এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। কিন্তু তিনি কিছু এলিমেন্ট সৃষ্টি করেছিলেন, তার অতীতটি পরিষ্কার ছিল না। তিনি বহু লোককে খেপিয়ে রেখেছিলেন। রামদা হাতে যিনি এরকম মহড়া দিতে পারেন, তিনি তো অনেক কিছুই করতে পারেন, অতীতে অনেক কিছু তিনি করেছেন। সেই বিরক্ত হওয়া লোকেরা অনুকূল পরিবেশের সুযোগ নিয়েছে। সিম্পল অ্যাজ দ্যাট। এটা নিয়ে প্রশ্ন করার কিচ্ছু নেই, সস্তা প্রশ্ন, অপ্রয়োজনে। তো জনাব তারেক রহমান, আমি আমার আগের কিছু ভিডিওতে আপনার প্রশংসা করেছি যে আপনি আজকাল মিতবাক হয়েছেন। আপনার মা বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী এবং অনেক শ্রদ্ধেয় মানুষ অনেকের কাছে এই দেশের, তো তিনি কিন্তু মিতবাক। তিনি বরাবরই কথা কম বলেন, ফলে বেফাস কথা তার মুখ দিয়ে কম বেরোয়। এটি স্বাভাবিক। কথা কম বললে সব কথাই কম বেরোবে, বেফাস কথাও প্রপোর্শনালি কম বেরোবে। এটি একটি চমৎকার বিষয়। তো আপনি কথা বেশি বলা শুরু করেছেন, সো বেফাস কথা বেশি চলে আসছে। আর অপ্রয়োজনীয়ভাবে সরকারকে আক্রমণ করে কোনো লাভ নেই। এই সরকারকে অ্যান্টাগোনাইজ করলে আপনার কোনো লাভ হবে না।
কোনো বেনিফিটস আপনি এর থেকে পাবেন না। অনেকেই করছে নিজের স্বার্থে, তাদের এজেন্ডা আছে। এখানে আপনার কি এজেন্ডা? সরকারকে অ্যান্টাগোনাইজ করে আপনার লাভ কি? বরং সরকারের সঙ্গে সুসম্পর্ক থাকলে বিএনপির তো ভালোই হবে, খারাপ তো কিছু হবে আমি মনে করছি না এটি। তাই কৌশলগত কারণে হলেও অকারণে সরকারকে অ্যান্টাগোনাইজ করবেন না, সরকারকে বিরোধী ভাবাপন্ন করে তুলবেন না, শত্রু ভাবাপন্ন করে তুলবেন না সরকারকে। প্রয়োজন নেই, অপ্রয়োজনে আমি বলছি। আমি এটা বলছি না সরকারের গুণগান করা শুরু করুন, না, নিশ্চয়ই সমালোচনা করবেন যেখানে দরকার। অপ্রয়োজনে করছেন তাই বলছি। তাই অন্যদের পাশাপাশি এতদিন অন্যদের বলতাম, আপনাকেও বলছি, সতর্ক হবার দরকার আছে। আর কথা কম বলবেন, তাতে সুবিধা হবে আপনার নিজের এবং দলের এবং দেশের। ভালো থাকবেন।